বৈষ্ণব পদাবলীকে বলা হয় মহাজন পদাবলী, আর পদকর্তাদেরকে বলা হয় মহাজন। তো বৈষ্ণব মতে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের যে সম্পর্ক, এই প্রেম সম্পর্কটাকে বৈষ্ণব মতাবলম্বীরা যারা যারা কবিতাগুলো রচনা করছে রাধাকৃষ্ণের প্রেম লীলার রূপক মাধ্যমে প্রতিফলিত করছে। তার মানে রাধাকৃষ্ণের প্রেমের সাথেই প্রেমটাকেই ওরা স্রষ্টা সৃষ্টির প্রেমের মতো করে উপলব্ধি করছে। এতে বৈষ্ণব ধর্মের প্রতিফলন ঘটেছে। আচ্ছা, এবার আমরা পদাবলীর পদাবলী সাহিত্যের সূচনা ও পদকর্তা এরকম কোন স্লাইড আপনারা দেখতেছেন? স্লাইড পরিবর্তন হয়েছে কিনা? না ভাই, হয় নাই। পদাবলী সাহিত্যের চতুষ্টয় এরকম কোনো হেডলাইন দেখেন নাই? ওই যে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, মানে আমি স্লাইড পরিবর্তন করছি। আপনাদের কাছে কি আগের স্লাইডটাই? জি জি, আগেটাই আছে ভাই। ও, তাহলে আমরা আবার একটু ব্যাকে যেতে হবে। এগুলা আপনার জুমে যারা করে ওই যে কোচিং গুলা, ওনারা অনেক মানে অপারেটিং সিস্টেমটা খুব সুন্দর করে আছে। এখন আমরা আসলে মোবাইলে এত কিছু হয় না ওদের, এটার জন্য অনেক কম্পিউটার স্ক্রিন লাগে হয়তোবা, জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আমাদের চালাই নিচ্ছি আমরা কোনোভাবে। দেখেন যে পদাবলী সাহিত্যের সূচনা ও পদকর্তা, এখানে বলা হচ্ছে বৈষ্ণব পদাবলী। আপনারা স্লাইডের লেখাগুলা কি পড়তে পারতেছেন কিনা? জি, পড়তে পারতেছি আচ্ছা, ভাই। তাহলে সমস্যা নেই। দেখেন যে পদাবলী সাহিত্যের সূচনা ও পদকর্তা, তো বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা হয় চতুর্দশ শতকের দিকে, কিন্তু বিকাশ ঘটে ষোড়শ শতকে এবং অষ্টাদশ শতক পর্যন্ত। তাহলে এখন বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা হয় চতুর্দশ শতকে। চতুর্দশ শতকে বলতে আপনার মানে ১৩০০ যে সময় চলছিল, ১৩৫০ থেকে, যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা যখন লেখা হচ্ছিল, তখনও এই বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ কীর্তনটাকে আমরা বৈষ্ণব সাহিত্যের একটা অংশ ধরতে পারি। কারণ হচ্ছে যে ওখানে তো রাধাকৃষ্ণের প্রেম নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে ওই সময়ের থেকে এটা প্রকাশ পায়, কিন্তু বিকশিত হয় ষোড়শ শতকে। ষোড়শ শতক মানে চৈতন্যদেব যখন আসছে, মানে চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করছে ওই সময় চৈতন্য যুগে, ষোড়শ শতক থেকে ১৮০০ শতক পর্যন্ত, একদম ১৮০০ শতক পর্যন্ত এই বৈষ্ণব পদাবলী আপনার মানে রচিত হয়েছে। তার মানে বৈষ্ণব পদাবলীর বিকাশ কালকে আমরা ষোড়শ থেকে আমরা ১৮ শতক পর্যন্ত ধরতে পারি। শুধু শ্রীকৃষ্ণের অনুসারী বৈষ্ণব পদাবলী রচনা করেননি, মানে শ্রীকৃষ্ণের অনুসারী যারা আছে হিন্দুদের, এরাই যে শুধুমাত্র আপনার বৈষ্ণব পদাবলী রচনা করছে বিষয়টা এমন না। কিছু মুসলিম লেখকরাও বৈষ্ণব পদাবলী রচনা করছেন। তাহলে কিছু মুসলিম লেখকরা যারা ওই বৈষ্ণব পদাবলী রচনা করছে, এবং ডক্টর দীনেশ চন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে ১৬৪ জন, খুবই গুরুত্বপূর্ণ, ১৬৪ জন। এখানে দীনেশ চন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থ, এই তিনটা ইনফরমেশন। একটা হচ্ছে বৈষ্ণব কবি কতজন, ১৬৪ জন। কে বলছে? ডক্টর দীনেশ চন্দ্র সেন। কোন বইতে বলছে? বঙ্গভাষা ও সাহিত্য। তাহলে বঙ্গভাষা ও সাহিত্য একটা বই আছে, যেখানে ডক্টর দীনেশ চন্দ্র সেন এটা লিখছে। আর বাংলা সাহিত্য সরি, এখানে কবি সংখ্যা হচ্ছে ১৬৪ জন। এখানে হ্যাঁ, কারো একজন আপনাদের ওপেন কি বলে, ক্লাস করতে করতে বাসার কাজকর্ম করেন, সেটা কোনো বিষয় না, কিন্তু যদি মাইক্রোফোন ওপেন থাকে তখন তো সমস্যা। আচ্ছা, ঠিক আছে। মাইক্রোফোন যদি কারো ওপেন থাকে আপনি জানবেন না, মানে আপনার যে মাইক্রোফোন ওপেন, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলে দিব যে আপনার মাইক্রোফোন ওপেন, কারণ আপনাদের এখানে, আমার এখানে সিম্বল ওঠে। তো যাই হোক, ও আপনিও জানবেন, আপনার তো এখানে দেখলেই হয়। সবাই একটু চেক করবেন। এমনি ক্লাস করা অবস্থায় সমস্যা নাই, আপনি বাসার কাজ করেন, যা মনে করে তা করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু ওই সাউন্ডটা না আসলেই হইলো আর কি। তো দেখেন যে পদাবলী সাহিত্যের আমরা দেখলাম যে পদাবলী সাহিত্যর মানে ডক্টর দীনেশচন্দ্র সেন একজন আছে, ওনার একটা বই আছে বাংলা সাহিত্য, বাংলা বঙ্গ ভাষা ও সাহিত্য। ওখানে ১৬৪ জন বৈষ্ণব কবির কথা বলা হচ্ছে, এবং বৈষ্ণব পদাবলী মুসলমানরাও লিখছে। এই কোটাই হচ্ছে এখানকার ইনফরমেশন। তো পদাবলী সাহিত্যের চতুষ্টয় মানে ৪ জন ব্যক্তি আছে যারা পদাবলী সাহিত্যে খুব বেশি পরিমাণে প্রসিদ্ধ। এই ৪ জনকে নিয়ে আমরা আলাদাভাবেও বলবো। উনি একজন হচ্ছে বিদ্যাপতি,
চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস। তাহলে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস। এখন এখানে আমরা দেখলাম যে গীত গোবিন্দম, জয়দেবের যে গীত গোবিন্দম, এখানে কবি জয়দেব, জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের সহকবি, এটা বহুতবার বলছি। তিনি গীত গোবিন্দম কাব্যের রচয়িতা, যেটা সংস্কৃত ভাষায়, এটাও বলছি অনেকবার। এখন বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর সূচনা জয়দেবের গীত গোবিন্দম পদাবলী থেকেই হয় বলে ধারণা করা হয়। তাই কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা বলা হয়। দেখবেন বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে বা আমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপে এগুলো নিয়ে মারাত্মক লেভেলের দাঙ্গা হাঙ্গামা লেগে যায় যে পদাবলী সাহিত্যের প্রথম পদকর্তা কে। খেয়াল করবেন, যখন যদি দেন যে পদাবলী সাহিত্যের আদি কবি কে, এইটাতে যদি অপশনে দেখেন যে জয়দেব আছে, তাহলে আপনি জয়দেব দাগাবেন। পদাবলী প্রথম পদকর্তা, আদি কবি, এগুলো একই। যে প্রথম পদকর্তা কে, পদাবলী সাহিত্যের প্রথম পদকর্তা কে, অপশনে দেখবেন 4টা অপশনের মধ্যে জয়দেব আছে কিনা। যদি জয়দেব থাকে তাহলে জয়দেবকে দাগিয়ে দেবেন। এখন যদি জয়দেব না থাকে, ওই যে বিদ্যাপতি আর জয়দেব নিয়ে মারামারিটা লাগে। এখন বিদ্যাপতিও বাংলায় লেখে নাই, জয়দেবও বাংলায় লেখে নাই, ঠিক আছে। তাহলে এখানে যদি আপনাকে যদি বলে পদ্মা, মানে কি বলে, যে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে পদাবলী সাহিত্যের আদি কবি কে, সর্বপ্রথম কে পদ রচনা করছে, সেটা হচ্ছে যে রাজা লক্ষণ সেনের কবি জয়দেব, যিনি গীত গোবিন্দম কাব্য লেখছে সংস্কৃত ভাষায়। এই গীত গোবিন্দম কাব্যটা হলো রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে, যেটা নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা হয়েছে বড়চণ্ডীদাস। আবার আপনার বৈষ্ণব পদাবলীতেও এই গীত গোবিন্দম এর কাহিনীগুলো এখানে বলা হয়েছে, মানে ওখান থেকে সোর্স হিসেবে নেওয়া হয়েছে। তাহলে পদাবলী, আমরা যে এই যে বলি বৈষ্ণব পদাবলী আজকে আমাদের টপিক, এই পদাবলীর কথাটা সর্বপ্রথম আমরা জয়দেবের গীত গোবিন্দম সংস্কৃত ভাষায় লেখা এখানে আমরা পাইছিলাম। এবং এই জন্য আমরা বৈষ্ণব পদাবলীর আদি কবি হিসেবে জয়দেবকে বলতে পারি। এটা অপশনের উপর বেরি করবে। অপশনে যদি জয়দেব থাকে তাহলে জয়দেব দেখাইতে হবে। এখন অপশনে যদি জয়দেব না থাকে তখন কি হবে, তখন সেটা আমরা সামনে চিন্তা করব। তাহলে এটা বোঝা গেল পদাবলী সাহিত্যের আদি কবি বা প্রথম পদকর্তা হিসেবে যদি জয়দেবের নাম থাকে তাহলে অপশনে, তাহলে জয়দেবের নামে ওইটাই অ্যান্সার হবে। এরপরে বাকি জিনিসগুলো আমরা সামনে বলতেছি। স্লাইড চেঞ্জ হয়েছে? বিদ্যাপতির এই যে একটা বৃষ্টির স্নাত একটা ইয়ে দেখা যায়, এটা কি দেখতেছেন আপনারা? জি ভাই দেখতেছি। দেখেন যে তাহলে প্রথম পদকর্তা, অনেক বইয়ে ওই যে এখানে আমাদের ম্যাডামও লিখে দিছে, অনেক বইতে জয়দেবকে প্রথম পদকর্তা বলছে, ঠিক আছে। তো আপনারা এটা অপশনের উপর নির্ভর করবে। অপশনে যদি জয়দেব থাকে জয়দেব দাগিয়ে দেবেন। দেখেন এবার আমরা ওই যে দেখেন না, আমরা বাংলিশ কথাবার্তা বলি না, অনেকে আছে না ওই যে কি বলে যে শত্রুস, যে লুকিং ফর শত্রুস, মানে শত্রু ইনিমি ভুলে গেছে ওই বাংলায়। মানে অনেকে দেখবেন যে আমরা এটা বলি যে আমরা নিজেরাও যখন কথাবার্তা বলি একটু মুড টুড নিয়ে, তখন কিছু ইংলিশ বলি কিছু বাংলা বলি। তো ইংলিশগুলো বলতে বলতে যে শব্দটা ইংলিশটা জানি না, ওখানে আসতে বাংলাটা মারে দিই। তো এখন জয়দেব তো হচ্ছে এই যে সরি বিদ্যাপতি হচ্ছে মিথিলার কবি, মানে মৈথিলি ভাষা হচ্ছে তার মায়ের ভাষা, মানে তার মুখের ভাষা হচ্ছে মৈথিলি। সে আসলে মৈথিলি ভাষার কবি, ঠিক আছে। এগুলা আমরা প্রথম দিন দেখেছিলাম যে মৈথিলি ভাষাটা কি, বাংলা ভাষাটি দুইটা, ওই যে প্রাকৃত থেকে দুইটা রূপ আসছে, একটা বাংলা আর একটা মৈথিলি, ওই যে অসমিয়, ঠিক আছে। এগুলো আলাদা আলাদা বাংলারই সহগোত্র, ঠিক আছে, সহজাতীয়। ওইটা ওই যে আপনার প্রকৃত ভাষা থেকে এগুলা পরিবর্তন হয়ে হয়ে বাংলা, অসমি, অসমিয়, তারপর হচ্ছে আপনার মৈথিলি। হ্যাঁ, ওই যে কি আর আরেকটা আছে কি যেন বলে, যে মানে এটা ভুলে গেছে বরশুট না জানি কি একটা ভাষা আছে। তো এরকম অনেকগুলা ভাষা আছে যেগুলো বাংলার মানে সহজাতীয়। তো বিদ্যাপতি হচ্ছে এরকম মৈথিলির কবি, তাকে তো বিদ্যাপতি হচ্ছে যে মিথিলা, এই মিথিলার যেই ভাষা, মিথিলার ভাষা হচ্ছে মৈথিলি, এই মৈথিলির কবি বা মৈথিলি হচ্ছে তার ভাষা। এখন সে তো আর বাংলা ভাষা পারে না, এই জন্য সে যখন বাংলা ভাষাটা যখন আপনার কি বলে, যে যখন তিনি বাংলা ভাষায় লিখতে যায়, যখন উনি ওই শব্দটার বাংলা জানেন না, তখন ওই জায়গায় উনি মৈথিলি ভাষা বসাই দিছে। মানে উনি কি করছে, যে বাংলা লিখতে যাইয়া, বাংলা ভাষায় কথা বলতে, উনি বাংলা ভাষায়টা লিখতে যাইয়া যেই সকল জায়গাগুলোতে, ওই যে বললাম যে আমরা তো ইংরেজি জানি না, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করি, যে সকল জায়গাগুলো ধরুন যে আমরা বাংলায় কথা বলছি, এর মাঝখানে মাঝখানে কতগুলো ইংরেজি নিয়ে আসলাম ওরকম। তো এখন
বা ধরেন যে আমাকে তো এই বিষয়টা হচ্ছে এরকম যে সে সে এসে এখানে যখন লেখা শুরু করলো, সে যে সকল ভাষাগুলা জানতো না ওগুলাতে মৈথিলি ভাষা বসায় দিছে। মানে যে সকল ভাষাগুলার বাংলা জানতো না ওখানে মৈথিলি ভাষা বসায় দিছে। এখন এই যে তার যে এই পদগুলো এগুলাকে আপনি বাংলাও বলতে পারবেন না, মৈথিলিও বলতে পারবেন না, কারণ দুইটা সংমিশ্রণ, বাংলা আর মৈথিলি সংমিশ্রণ এখানে ঘটছে। এই জন্য এইটার আর এই ভাষাটা, এই যে যে এখানে যে ভাষাটা এখানে বলা আছে, এই ভাষাটা সাধারণ মানুষ কেউই মুখে বলে না। আপনি যখন বাংলা পরীক্ষা দিবেন তখন তো ইংরেজি মাঝে মাঝে কিছু ইংরেজি দিবেন না, ঠিক আছে? তো এই যে এই ভাষাটা কেউই আসলে বলে না। তো এই যে ব্রুজ বুলি যে এই ভাষাটা, মানে বাংলা এবং মৈথিলির ভাষা একসাথ করে যে নতুন যে কবি ভাষা, এটাকে বলা হয় কবি ভাষা। মানে কবিরাই এখানে শুধুমাত্র কি করছে, তার কাব্য এই ভাষাটা দ্বারা শুধুমাত্র কবিরাই লিখছে, কিন্তু সর্বসাধারণ এই ভাষায় কখনোই কথা বলে নাই। এই যে এক প্রকার কবি ভাষা বাংলা প্লাস মিথিলা মিলে, এটার নাম হচ্ছে ব্রুজবুলি ভাষা, জগা খিচুড়ি ভাষা, ঠিক আছে? বা এটাকে আমরা ব্রুজবুলি বলি। এটা হলো ব্রুজবুলি ভাষা, যেই ভাষায় বিদ্যাপতি এই বৈষ্ণব পদাবলী লিখছে। তাহলে বিদ্যাপতির শখ হয়েছে যে বৈষ্ণব পদাবলী লিখবে। এখন সে তো আর বাংলা, সে তো আর সবগুলাতে পুরোপুরি বাংলা জানে না। এই জন্য সে যে সকল শব্দগুলাতে বাংলা জানে না ওই সকল শব্দগুলোতে মৈথিলি ভাষা বসাই দিছে। এখন এই ভাষাটা হচ্ছে শুধুমাত্র সাহিত্য রচনার ক্ষেত্রে ব্যবহার হইতো, এটা সাধারণ মানুষের মুখের ভাষা না। এই জন্য এটাকে বলা হয় এক প্রকার কবি ভাষা, যে ভাষাটা শুধুমাত্র কবিরাই ব্যবহার করে। এবং এই ভাষাটার নাম হচ্ছে ব্রুজবুলি ভাষা। যেমন এখানে লিখলো যে কি বললো এখানে, হে সখী আমারই দুঃখের নাহি ওর। এই যে হে সখী আমারই দুঃখের নাহি ওর, যে এখানে বলা হচ্ছে যে দেখো, মানে সখী বলতে এখানে সে তার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বোঝানো হচ্ছে যে আমার দুঃখটা শুধুমাত্র আমার মধ্যেই আছে, যে আমারই দুঃখের নাহি ওর। হ্যাঁ, ঠিক আছে? এই যে ওর কথাটা আমরা বুঝতেছি না যে ওর দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে। এ ভরা বাদর মাহু বাদর শূন্য মন্দির মোর, যে এই যে একদম বর্ষাকাল, একদম ভাদ্র, একটা রোমান্টিক ওয়েদার। আমরা তো জানি যে শ্রাবণ ভাদ্র এগুলা খুব রোমান্টিক ওয়েদার, ঠিক আছে? এখন সে তার ঘর ফাঁকা, এখানে বলতেছে যে আমার মন্দির, আমার মনের মন্দির তো ফাঁকা, মানে তার হৃদয়ে ফাঁকা এটা। মানে এখানে এই যে আসলে এই কথাটা দ্বারা বোঝানো হচ্ছে কি, যে একটা নারী, সাধারণত এখানে নারী বলা যায়, পুরুষরা এরকম করবে না, হয়তো বা করতেও পারে, জানি না আমি, ঠিক আছে? তো মানে মনে হচ্ছে যে তার এই যে রোমান্টিক ওয়েদার, এখন সে চাচ্ছে যে না, এখন তো আমার পাশে কেউ থাকলে ভালো হতো। এই যে এই বিষয়টা হচ্ছে যে এটাকে দেখে মনে হচ্ছে যে না, এটা হলো মানুষের একটা গুণাবলী, যেটা এখনো আমাদের সমাজে এটা হয়, তাই না? এটা সবারই হয়। তো এই বিষয়টা হচ্ছে যে মানুষের একটা বৈশিষ্ট্য বা মানুষের মধ্যে একটা অবস্থা। তো এইটার সাথে বৈষ্ণব কবিরা এইটার সাথে স্রষ্টার তুলনা করছে, যে একজন স্রষ্টা, একজন সৃষ্টি, যেমন আপনাকে যদি কেউ বলে যে আপনি জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পাবেন, তাহলে আপনার মনের মধ্যে কেমন অনুভূতি হবে? না, জান্নাতে যে আল্লাহকে দেখতে হবে, যার কথা এত শুনতেছি, কষ্ট পাইলে আল্লাহকে বলি, সুখী হইলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এখন তাকে দেখতে পেলে কত ভালো লাগতো। এই যে এই বিষয়টা ওরা এটার সাথে কি করছে, রাধা কৃষ্ণের সাথে মিলাইছে। যে এখানে রাধা, যে এখানে একটা মেয়ে যখন, মানে ভাদ্র মাসে তার মন্দির শূন্য, মানে তার মনটা শূন্য, ঠিক আছে? যে তার হয়তো তার বিয়ে হয়েছে, সে তার হাজবেন্ড এখানে নাই, অথবা তার অথবা সে এমনি চিন্তা করে যে না আমার তো এই, মানে একটা রোমান্টিক ওয়েদার, এটা সবাই বুঝতেছেন। তাহলে এই বিষয়টা হচ্ছে এখানে উনি এইটার সাথে কাকে তুলনা করছে, ওই রাধা কৃষ্ণের যে প্রেমটা, এটা সৃষ্টির সাথে স্রষ্টার। ওই যে আমরা যেমন নামাজ পড়ার সময় খুব বেশি, কেউ জানাজা পড়ার সময়, বা আমরা খুব ভয় পাই আল্লাহ, মানে স্রষ্টার একদম কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করে। তো এই জন্যই আল্লাহ রাসূল বলছে যে বেশি বেশি পরিমাণে কবর জিয়ারত করার জন্য, ঠিক আছে? আমাদের পাশেই কবর, আমরা কবর দেখলে তো ভয় পাই, ঠিক আছে? একদম বাসার আমার এই যে বিল্ডিংটা, এটা বিল্ডিংটার একদম সাইডে অনেকগুলা কবর একসাথে। যদিও আমাদের যে দেয়ালগুলা, মানে আমাদের রুমটা হচ্ছে এই সাইডে না, আমার এখন আমার পাশের যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটের ওদের জালনার পাশেই হচ্ছে নিচে কবরগুলো। আমার যদি রুম ওই সাইডে থাকতো, অথবা আমাদের যদি এই ফ্ল্যাটটা না হয়ে পাশের ফ্ল্যাট থাকে, আমি তো কবে ম্যাচ সাইডে দৌড় মারতাম, ঠিক আছে? আমি তো পারতাম না এখানে থাকতে, আমি তো এক সাইডে, তাতে আমার ভয় লাগে, ঠিক আছে? তো যাই হোক, যে এবং আমরা গ্রামেও তো মানুষ এরকম, মানে পাশে কবর থাকলে ভয় পায়। যে আমাদের জমিদারের একদম বাসার পাশে একবারে, মানে উনি যেদিক দিয়ে, ওরা এদিকে বসে বসে ড্রয়িং রুমে টিভি টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, আর ওই সাইড দিয়ে কবর, ঠিক আছে? এই যে অনুভূতি লেস, এই যে দেখেন যে মানে এরা কিন্তু কেউ নামাজ কালাম পড়া টরে না, ঠিক আছে? একদম জালনার পাশে, ঠিক আছে? কি বলা যায় যে ওদের বিল্ডিং এর দরজার এই যে ইয়াটা ওয়ালের পাশেই কবর, ঠিক আছে? এবং ওরা যদি এদিকে টুকি মারলেই কবরটা দেখা যাচ্ছে এরকম। কিন্তু ওই মুহূর্তেও তারা কিন্তু কি,
নামাজ কালাম পড়তেছে না, তাদের মধ্যে সেই চেতনাটা আসে নাই। ঠিক আছে, এটা একটা তারা স্বাভাবিক মনে করতেছে। আচ্ছা যাই হোক, যে মানে ভয়ও লাগে না। এখন দেখেন যে বিদ্যাপতি, তো আমরা দেখলাম এই বিদ্যাপতি হচ্ছে সেই মিথিলার কবি যিনি বৈষ্ণব পদাবলী লিখছিল। তো যিনি বৈষ্ণব পদাবলী লিখছিল কি ভাষায়? ব্রজবুলি ভাষায়। তাহলে বিদ্যাপতি হচ্ছে মিথিলার কবি, তিনি বৈষ্ণব পদাবলী লিখছে কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। তাহলে ব্রজবুলি ভাষাটা কোনটা? মিথিলা এবং বাংলা এই দুইটা মিলে, মৈথিলি এবং বাংলা দুইটা মিলে নতুন একটা কবি ভাষা তৈরি হয়েছে, যে এই ভাষা শুধুমাত্র কবিরাই লিখছে। তার নাম, এই ভাষাটাকে বলা হয় ব্রজবুলি ভাষা। এবং এই ভাষায় তিনি অনেক বেশি পরিমাণে পদ রচনা করছে। এবার আসেন যে এবার এবার আমরা বিদ্যাপতি সম্বন্ধে আরো বলি। যে আর এই যে এটা কিন্তু আসে পরীক্ষায়, যে এই সখী আমারই দুঃখের নাহি ওর, এটা কিন্তু এটা এটা কার পঙ্গক্তি, এটা কিন্তু আসে পরীক্ষা। এবং আমি মোটামুটি জানি যে আমার বোন যারা সবাই এটা জানেন আপনারা, যে হে সখী আমারই দুঃখের নাহি ওর, এই ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর। এটা আমাদের এস আলম স্যার কয়েকবার বলছিল, আমি দেখলাম ইউটিউবে আসলে, লাইভে আসলে এটা বলে। তো এটা হচ্ছে ওই বিদ্যাপতির একটা পদ। ঠিক আছে, এবং এইটাই হচ্ছে মৈথিলি ভাষা, এখানে যে ভাষাটা বলা হচ্ছে এটাই মৈথিলি ভাষা। এবার বিদ্যাপতি, মিথিলার কবি বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা, আদি রচয়িতা এবং প্রথম অবাঙ্গালী কবি, প্রথম অবাঙ্গালী কবি। তাহলে উনি হচ্ছে আদি রচয়িতা। তাহলে জয়দেব কে? এই তো ফ্যাস তো এদিকে লাগছে, তাই না? যে উনি যদি আদি রচয়িতা হয় তাহলে জয়দেব কি হইল? এখন প্রশ্ন হচ্ছে, যখন দেখবেন বলবে যে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে, যদি জয়দেব আর বিদ্যাপতি একসাথে থাকে, তাহলে প্রশ্নকর্তা আসলে আপনাকে জয়দেবের নামটা শুনতে চাচ্ছে, তাহলে আপনি সেখানে উত্তর দিবেন জয়দেব। যদি বলে যে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তাকে, চারটা অপশনের মধ্যে একটার মধ্যে জয়দেবকে খুঁজে পাচ্ছেন না, আছে শুধু বিদ্যাপতি, তাহলে বিদ্যাপতিকে দাগিয়ে দেবেন। এটাই হচ্ছে রুলস, এবং এইভাবে দাগালেই আপনার এর নাম্বার পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো এবার আর উনি হচ্ছে প্রথম অবাঙ্গালী কবি। খেয়াল করেন, ওই যে আমাদের যে জয়দেব, সেও কিন্তু বাঙালি কবি ছিল না। ঠিক আছে, এবং উনিও অবাঙ্গালী কবি। ওনার তো ভাষা, ওনার ভাষা ছিল সংস্কৃত আর ওনার ভাষা ছিল মৈথিলি। পরে ওনারা তো ভোজপুরি ভাষায় লিখছে, উনি তার মৈথিলি ভাষায় না লিখে কি করছে, বাংলা আর মৈথিলি একসাথে করে ভোজপুরি ভাষায় লিখছে। এখন এই কবির উপাধি দিচ্ছে, এই কবির উপাধি হচ্ছে কবি কণ্ঠহার, কবি কণ্ঠহার। তাহলে কবি কণ্ঠহার কার উপাধি? বিদ্যাপতির উপাধি। এটা আমি গতকাল বলছিলাম। তাহলে কবি, কবি কঙ্কন, কবি কঙ্কন কার বলেন? এই তো এখন ফেস লাগবে, এখন আগে ফেস ছুটাই। বলেন কবি কঙ্কন কার? মুকুন্দরাম হ্যাঁ, চক্রবর্তী। কবি কঙ্কন কার? আবার বলেন। মুকুন্দরাম মু- এর নাম একমাত্র মুকুন্দরাম মুকুন্দরাম। চক্রবর্তী। তাহলে কবি রঞ্জন কার? কবি রঞ্জন, আমরা আজকে একটা লিঙ্ক করি, দেখেন ভালো করে মনে রাখবেন, আপনাদের সাথে মনে রাখেন, আমার এই মুহূর্তে মাথায় আসছে এই লিঙ্কটা, আমি আগে এইভাবে চিন্তা করি নাই। দেখেন, মুকুন্দরাম, মুকুন্দ, ক আছে না, ক, মুকুন্দ, আমরা তো জানেন যে মুকুন্দরাম, তো মুকুন্দরাম হইলে কবি কঙ্কন, এদিকেও ক এদিকেও ক, মুকুন্দরাম। এবার যে রাম প্রসাদ সেন, মনে আছে রাম প্রসাদ সেনের কথা, যিনি আপনার কালিকা মঙ্গল লেখছে? জি ভাইয়া। হ্যাঁ, এই যে এটার রাম, নামটা হ্যাঁ রাম প্রসাদ সেনের সাথে কবি রঞ্জন, রামের সাথে রঞ্জন, মুকুন্দ, মুকুন্দর সাথে কবি কঙ্কন, মুকুন্দ আর কঙ্কন মানে ক আর সাথে ক, রর সাথে র, রামপ্রসাদ সেন কবি রঞ্জন। আচ্ছা, তাহলে এবার এবার আরেকটা আছে, বলেন কালিকা মঙ্গলের আদি কবি কে জানেন? দেখেন কনফিউশন সব চলে যাবে। কবি কঙ্ক। হ্যাঁ, কবি কঙ্ক। কবি কঙ্ক হচ্ছে কালিকা মঙ্গলের আদি কবি। আর আর কবি, কবি কঙ্কন, কবি কঙ্কন হচ্ছে উপাধি। খেয়াল করেন, কবি কঙ্ক কিন্তু উপাধি না, কবি কঙ্ক হচ্ছে তার নাম। উনি লেখছে মানে কালিকা মঙ্গল লেখছে। আর কবি রঞ্জন যেটা, সেটা হচ্ছে রামপ্রসাদ সেন। আর এটা হচ্ছে উপাধি, রামপ্রসাদ সেনের উপাধি। আর কবি, কবি কঙ্কন কোনটা? কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম। তাহলে মুকুন্দরামের উপাধি হচ্ছে কবি কঙ্কন, রামপ্রসাদ সেনের উপাধি হচ্ছে কবি রঞ্জন। আর কালিকা মঙ্গলের আদি কবি হচ্ছে কবি কঙ্ক। ঠিক আছে, তো এই যে কবি কঙ্ককে নিয়ে একটা কথাবার্তা আছে,
তো এখানে আমি কবি কঙ্ক নিয়ে আমি আরেকটু ইনফরমেশন দিয়ে দেই, তাহলে আপনাদের মনে রাখতে হবে। ওই যে আপনারা ময়মনসিংহ গীতি কবিতা মনে আছে? ময়মনসিংহ গীতিকার যে 10টা পালা আছে না, মনে আছে? ময়মনসিংহ গীতিকার গীতিকার একটা পালা আছে, কবি কঙ্ক ও লীলা। কবি কঙ্ক ও লীলা, ওই যে যে কবি কঙ্ক ও লীলা, এই কবি কঙ্কই হচ্ছে এখানকার কালিকা মঙ্গলের কবি কঙ্ক। উনি একটা গ্রামীণ ময়মনসিংহের ওদিকে একটা গ্রামের একটা নদীর পাড়ে জন্মগ্রহণ করছে। আমি ওই নদীর পাড়টার নাম ওইগুলা জানি, কিন্তু বলবো না, ওটা দরকার নেই, ঠিক আছে? ওখানে একটা নদীর পাড়ে তার জীবনটা খুবই দুর্বিষহ ছিল, খুবই দুঃখ কষ্টের মধ্যে ছিল। এই জিনিসটাকেই নিয়ে ময়মনসিংহ গীতিকা একটা পালা আছে, তার নাম হচ্ছে কবি কঙ্ক ও লীলা। এখানকার যে কঙ্ক, উনি কালিকা মঙ্গল লিখছে, বুঝছেন? এইভাবে একটু লিঙ্ক করেন, তার মনে থাকবে। আর কবি রঞ্জন লিখছে রামপ্রসাদ সেন, যেটা হচ্ছে তার, সরি, কবি মানে রামপ্রসাদ সেনের উপাধি হচ্ছে কবি রঞ্জন। রামপ্রসাদ সেনের উপাধি কবি রঞ্জন, মুকুন্দরামের উপাধি হচ্ছে কবি কঙ্কন। আর তাহলে বিদ্যাপতির উপাধি কি? কবি কণ্ঠহার। আশা করি মনে থাকবে। বলেন তো, বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। হ্যাঁ, তাহলে আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রশ্নটা একটু সাজেনি, দাঁড়ান। সভাকবি, স্বভাব কবি কে বলেন তো? স্বভাব কবি বাংলা সাহিত্যের স্বভাব কবি? দ্বিজ মাধব। হ্যাঁ, দ্বিজ মাধব। এই দ্বিজ মাধব হচ্ছে স্বভাব কবি। আচ্ছা, এখন আপনারা কে কি উত্তর দিতেছেন? কে এখন এতক্ষণ পর্যন্ত কি উত্তর দিচ্ছেন আমি জানি না। আপনি কে বলতেছেন এই যে এতক্ষণ পর্যন্ত উত্তর যে দিচ্ছেন? রহমা বলতেছি ভাইয়া। আচ্ছা, রহমা উপর দিছে। আর ধর্মমঙ্গল আদিকবি কে বলেন? ধর্মমঙ্গলের আদিকবি ভট্ট। হ্যাঁ, ময়ূর ভট্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা পিছনের দিকে এরকম হঠাৎ করে হুটহাট চলে যাব, এবং এটা তো ভালো না, কি বলেন? পিছনের পড়া। জি ভাই, এগুলা তো হ্যাঁ, আর আপনি আপনি দেখবেন যে আমি যে কটা প্রশ্ন করলাম এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। মানে আমি দেখবেন যে যখন এখানে আলোচনা করতে যাই, তখন ডিটেলস অনেক কিছু বলি, অনেক ডিপের কথা বলি। কিন্তু যখন আমি দেখবেন যে কিছু প্রশ্ন থ্রো করি, তখন দেখবেন যেগুলা না জানলেই নয়, ওগুলাই আমি শুধু বলতেছি। মানে আপনাকে আটকায় দেওয়ার জন্য না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে হয়তোবা কনফিউশন, নয়তোবা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি প্রশ্ন করলে আপনারা কিছু মাইন্ড করবেন না যে ঘটনা কি ভাই এরকম করে জিজ্ঞাসা করতেছে। এটা আসলে জিজ্ঞাসা করতেছে না, এটা রিভিশন দিচ্ছি, রিভিশন। যে আপনাকে বলতেছি, আপনার মাথায় চাপ প্রয়োগ করে আপনি বের করবেন, ঠিক আছে? এরপরে না হইলে আমি বের বলবো, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট রিভিশন দেওয়া, হুটহাট করে হঠাৎ করে একটা অতর্কিত আক্রমণ করা। তো দেখেন যে আমরা দেখলাম যে কবির যে উপাধি হচ্ছে কবি কণ্ঠহার। আর মনে রাখবেন যে পড়া যারা বেশি রিভিশন দেয় ওরাই বেশি সাকসেস, ওদের মনে থাকে ভালো। একবার পড়ে গেলে, আমি পুরো বাংলা সাহিত্য পুরোটা পড়ে ফেলছিলাম, 2 বারও পড়ছি, এখন কিছু মনে নেই সত্যি। আমি 2 বার না 2 বার রিভিশন দিছি, না ধরে 3 বার, ঠিক আছে? কিন্তু আমার অনেকগুলো জায়গায় আমার মনে নাই, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম সব ভুলে গেছি। অথচ এক সময় এগুলো কিভাবে যে মনে ছিল গত বছরও। আপনারা মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন একদিন, কে যেন আমাকে, আমি মানে সবগুলো উত্তর বলতে পারতেছিলাম, মানে উনি কমন কমন গুলোই জিজ্ঞাসা করছে টেলিগ্রাম গ্রুপে। এখন দেখি যে এখন ওই প্রশ্নগুলো করলে আমি উত্তর দিতে পারবো না, মানে ভুলে গেছি। মাঝখানে রেখে দিলে ভুলা যায়, রিভিশন না দিলে। আবার এগুলো আশা করি রিভিশন দিলে চলে আসবে কয়েকদিনের মধ্যে। এখন বিদ্যাপতির উপাধি হচ্ছে কবি কণ্ঠহার। এটা হচ্ছে রাজা শিব সিংহ এই উপাধিটা দিছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, কে উপাধি দিছে এটা আসবে না, ঠিক আছে? তারপরে একটু মনে রাখলেন, রাজা শিব শঙ্কর সিংহ এই উপাধিটা দিছে কবি কণ্ঠহার। তার উপাধিগুলো আরেকটা উপাধি আছে, মৈথিলি কোকিল, এটা আশা করি মনে থাকবে, কারণ সে তো মিথিলার কবি। আর কবি কণ্ঠহার নিয়ে একটু ভেজাল ছিল, এখন এটা আমরা আশা করি সমস্যাটা সমাধান হয়ে গেছে। এবার তাকে আরেকটা বলা হয় অভিনব জয়দেব। অভিনব মানে বুঝেন? অভিনব মানে হচ্ছে নতুন জয়দেব, নতুন। অভিনব শব্দের অর্থ হচ্ছে নতুন, তাকে বলা হয় নতুন জয়দেব। এবং বিদ্যাপতির পদ রচনা করতেন ব্রজবুলি ভাষায়। এই যে আমাদের যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বিদ্যাপতির খুব প্রেমে পড়ে গেছে, মানে বিদ্যাপতিকে সে খুব ভালোবাসতো। সে বলছে বিদ্যাপতির পদগুলো হচ্ছে রাজকণ্ঠের মণিমালা, খুবই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর
বিদ্যাপতির কাব্যকে বলছে রাজকণ্ঠের মণিমালা। ঠিক আছে, এইটা কিন্তু আসতে পারে, এটা এখন পর্যন্ত আসে নাই। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির পদকে কি বলছে? রাজকণ্ঠের মণিমালা। আপনারা জানেন যে বিদ্যাপতি অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যে স্লাইড গুলা এখানে আপনাদেরকে দেখাচ্ছি এগুলা পড়তে পারলে অনেক এনাফ, এগুলা আপনার সবগুলো মনে থাকবে না। এরপরেও এরপরেও কিছু এক্সট্রা ইনফরমেশন আমি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আবার দিয়ে দেবো। মানে এগুলোর মধ্যে যে জিনিসগুলো নাই কিন্তু দরকারি, স্লাইডে তো আপনারা যারা সেশনগুলোতে থাকবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নিতেছেন। ঠিক আছে, আর এরপরে যে জিনিসগুলো থাকবে ওগুলো আমি ইয়ে করে দেবো, মানে গ্রুপে বাড়তি যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে এটা আমি নিজে হ্যান্ড নোট ওইটা আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আমি এইটা গ্রুপে দিব না, এটা আগেই বলছিলাম যে এইখানকার স্লাইড আমি গ্রুপে দিব না, কিন্তু আমি আমার পার্সোনাল হ্যান্ড নোট দিয়ে দিব। এবং আমি এগুলোকে যদি কখনো পার্সোনাল হ্যান্ড নোট করি করি কিনা জানি না, যেহেতু আমার কাছে স্লাইড আছে। আপনারা হয়তো বা স্লাইড থেকে অনেকে পড়েন না নাকি, ঠিক আছে, কিন্তু আমি স্লাইড থেকে পড়ি। তো যদি আপনাদের মানে আমি যে হ্যান্ড নোট যদি কখনো করি আমি ওইটা দিয়ে দেবো, ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আরেকটা কোচিং এর জিনিস আমার এটা দিব না, এটা আমার মানে নীতির বিরুদ্ধে। তবেই যে এখন এখন আমরা একসাথে পড়তেছি, এখন আপনি স্ক্রিনশট দিয়ে নেন, কোনো সমস্যা নেই। দেখেন এবার যে ব্রুজবুলি ভাষা, মানে বিষয়টা হচ্ছে দেব না বলতে আমি সবকিছুই নিয়ে আসছি, আপনি কষ্ট করে নিয়ে যান। ঠিক আছে, মানে আপনার জন্য সবকিছু এখানে রেডি আছে। এখন আপনি মানে একটু কষ্ট করেন, কষ্ট করে আপনি আপনি আপনার মতো করে এখান থেকে সিনিয়ে সবকিছু নিয়ে যান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আপনার বাসায় যে একদম উঠিয়ে দিয়ে আসবো না। দেখেন যে ব্রুজবুলি ভাষা, এই ব্রুজবুলি ভাষাটা কি এখানে বলা হচ্ছে? বৈষ্ণব পদাবলীর অধিকাংশ রচিত হয়েছে ব্রুজবুলি ভাষায়। বৈষ্ণব পদাবলীর যতগুলো পদ, এত পদ, এই সবগুলো পদ ব্রুজবুলি ভাষায় ম্যাক্সিমাম রচনা হয়েছে। এই কৃত্রিম মিশ্র ভাষায় মূলত মৈথিলি ও বাংলা সংমিশ্রণ ঘটছে, মধুর সাহিত্যিক ভাষায় রচিত রচিত হয়েছে। আচ্ছা, ওই আমার কাছে নিউজ আসছে ডাক্তার মোহাম্মদ ইউনূস বলে জ্যামে আছে। ঠিক আছে, মানে ওখানে এখনো একটা গ্রুপ আছে যেখানে শুধুমাত্র অথেন্টিক নিউজ আসে, ওখান থেকে আসতেছে। আপনারা মনে হয় দেখছিলেন ওখানে। জনসাধারণ জনসাধারণ ধারণা করছে যে বৃদ্ধ সরি বৃন্দাবনের রাধাকৃষ্ণ সম্ভবত এই ভাষায় কথা বলতেন। আচ্ছা, আমি একটু মানে মনোযোগ আরেক দিকে চলে গেছিল। সেটা হচ্ছে যে জনসাধারণ মানে ওই সময়ের মানুষজন ধারণা করছিল যে হয়তো বা বৃন্দাবন, ঠিক আছে, ওই বৃন্দাবনে রাধাকৃষ্ণ মনে হয় এই ভাষায় কথা বলছে। তাই ব্রজের বুলি অর্থে ব্রুজ বুলি কাল্পনিক ব্যাখ্যা দেওয়া হয়। তার ব্রজের বুলি মানে মানে যেহেতু এটা উপরের লেভেলের রাধাকৃষ্ণ কথা বলছে এই জন্য ব্রজের বুলি সেটাকে ব্রজ বুলি ব্যাখ্যা দেয়। আসলে কিন্তু বিষয়টা এমন না, এটা হচ্ছে ওই যে বাংলা এবং মৈথিলি ভাষার যে সংমিশ্রণ। আর নিচেরটা যেটা সেটা হচ্ছে মানুষের আশঙ্কা যে রাধাকৃষ্ণ মনে হয় এই ভাষায় কথা বলছে। আসলে বিষয়টা এখানে সত্যতা নাই, এটা বিভিন্ন ধারণা। তবে এটা মনে রাখবেন ব্রজ বুলি মানে হচ্ছে মৈথিলি এবং বাংলা ভাষার সংমিশ্রণ। ব্রুজবুলি কখনো মুখের ভাষা ছিল না, সাহিত্যকর্মে ব্যতীত অন্যত্র এর ব্যবহারও নেই। আমি এটা কিছুক্ষণ আগে বলছিলাম। এটি কবি ভাষা, পদাবলিতে ব্যবহৃত হয়, জনপ্রিয়তা অর্জন করে। মৈথিলি বা বাংলা সংমিশ্রণে এতে ধ্বনি ঝংকারের সৃষ্টি হয়। এবার বিদ্যাপতির পদগুলা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখেন। লেখছে এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর, যে এটা হচ্ছে বিদ্যাপতির ভাষা। এরপরে বলছে নব বৃন্দাবন নব নব তরুণ্যগণ নব নব বিকশিত ফুল। একবার একটু দেখিয়েন, ওখানে আমাদের বইতে শুধু একটাই আছে। আরেকটা আছে আজু রজনী হম ভাগে, আচ্ছা মগাউল প্যাকল পিয়া সুখ চন্দা, বাবা দাঁত তো ভেঙে যাচ্ছে এমন ভাবে বলছে। এবার এখানে আরো কতগুলো আছে একটু দেখে নিয়েন। আরেকটা আছে কি এত সিল সরি এতদিন সলপিয়া তহু হম, আল্লাহ আল্লাহ এগুলো পড়তে পারবো না, একবার একটু দেখিয়ে নিন। হ্যাঁ, মানে কিছু কিছু মনে রাখবেন এই যে চিরদিনেও। আচ্ছা, মানে একটু রিডিং করেন। আমি একদম আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এগুলা জীবনে আসবে না। আর এগুলা যদি আসে তাহলে সারা বাংলাদেশের কেউই পারবে না, আপনিও পারবেন না। ঠিক আছে, এটা তো আর ৮০-তে পরীক্ষা ৮০ A+ পাওয়ার পরীক্ষা না, এটা হলো কম্পিটিশন। অন্যরা যারা আছে ওরা না পারলে আপনিও পারবেন না, কোনো সমস্যা নেই। আমি আবারও গুরুত্ব দিয়ে বলতেছি, বাংলা সাহিত্য নিয়ে আমাদের এখান থেকে আমাদের গ্রুপ থেকে যেই পড়াগুলো আপনাকে সেই স্লাইডগুলো দেখানো হবে এবং পরবর্তীতে যে নোটটা দেখানো হবে ওগুলার বাইরে যদি কোনো প্রশ্ন আসে আপনিও পারবেন না, কেউই পারবে না। কথা বুঝছেন? এইটা মাথায় রাখিয়েন যে আপনার এগুলার বাইরে যদি কোনো কিছু, আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি, এগুলো আপনি কোনো বইতেই পাবেন না। ঠিক আছে, যেটা দিবে পিচ্ছি দেখবেন কোনো বইতে নাই, এটা এমনিই দিছে। আচ্ছা,
এবার মানে এটা ফিজিক্সের আবিষ্কার করা আর ওরা কিছু নতুনত্ব প্রশ্ন নিয়ে আসে না। এবার হচ্ছে চণ্ডীদাস। আচ্ছা আমি একটু পানি খেয়ে আসি, আপনারা একটু রেস্ট নেন। আচ্ছা যাক, চলে আসলাম। এখন দেখেন যে এখানে বলা হচ্ছে, এবার আমরা একটা নতুন একজন ব্যক্তির নাম দেখলাম, ওনার নাম হচ্ছে চণ্ডীদাস। তো দেখেন যে পদাবলী নিয়ে লেখছে কে? জয়দেব। গীতগোবিন্দম ওখানে, ওটা ছিল সংস্কৃত ভাষা। আবার বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী লেখছে, সেটা ছিল ব্রজবুলি ভাষায়। এই দুইজনই আদি কবি। অপশনে যদি জয়দেব থাকে জয়দেব দিবেন, না থাকলে বিদ্যাপতি দাগিয়ে দিবেন। এবার চণ্ডীদাস কি? চণ্ডীদাস হচ্ছে বৈষ্ণব পদাবলীর তাও আদি কবি। কোন ভাষায় জানেন? বাংলা ভাষায়। আদি রচয়িতা। যদি বলে যে বৈষ্ণব, মানে যদি বলে যে বৈষ্ণব পদাবলীর বাংলা ভাষায় আদি কবি কে, তখন আবার চণ্ডীদাস বাংলা ভাষাটা মেনশন করবে। তাহলে বাংলা ভাষায় আদি কবি হচ্ছে চণ্ডীদাস। বাংলাটা বলে দিলে তখন ওখানে চণ্ডীদাস দেখাবেন। কিন্তু বাংলা যদি না বলে দেয়, যদি বলে যে আদি কবি কে, তখন আপনি দেখবেন যে জয়দেব আছে কিনা, জয়দেব থাকলে জয়দেব দেখাবেন, যা জয়দেব না থাকলে দেখবেন বিদ্যাপতি থাকবে, তখন বিদ্যাপতি দেখিয়ে দিবেন। আর যদি চণ্ডীদাসকে নিয়ে প্রশ্ন করা হয়, তখন অবশ্যই বাংলা কথাটা উল্লেখ থাকবে। এই জন্য প্রশ্নটা একটু ভালো করে পড়বেন। আমি এই ভুলটা করি যে এত তাড়াহুড়া ধাম করে দাগিয়ে দেই। দেখবেন যে প্রশ্নে আসলে কি বলতেছে, ওই অনুসারে অ্যান্সারটা করবেন। আবার আপনি প্রশ্ন ভালো করে পড়লেন কিন্তু আপনি ডিপ বিষয়গুলো জানেন না, তখন আবার উত্তর করতে পারবেন না। আগে আলোচনাগুলো শুনতে হবে, বুঝতে হবে যে প্রশ্ন এইভাবে ট্যাপ করতে পারে, এইভাবে ফাঁদ হইতে পারে। তখন আপনি যদি জানেন যে এখানে এখানে ফাঁদ আছে, তাহলে তো আপনি সতর্ক হয়ে যাবেন। আপনি যদি নাই জানেন যে ফাঁদ আছে কিনা, তাহলে আমরা 14 বার দেখলেও বুঝবেন না। ওই ফাঁদ মনে করবেন যে ফাঁদ নাই, কিন্তু ফাড়া দিয়ে আসতে ভিতরে ঢুকে যাবেন। তো বাংলা ভাষায় তিনি বৈষ্ণব পদাবলীর আদি কবি ও শ্রেষ্ঠ কবি। দেখছেন এই যে বাংলা ভাষায় আদি কবি এবং শ্রেষ্ঠ কবি। তাহলে বাংলা ভাষায় চণ্ডীদাস হচ্ছে বৈষ্ণব পদাবলীর আদি কবি এবং শ্রেষ্ঠ কবি। বিদ্যাপতি ও চণ্ডীদাস চতুর্দশ শতকের কবি। তার মানে বিদ্যাপতি এবং চণ্ডীদাস ওরা সবাই চৈতন্যদেবের আগের, মানে চৈতন্যদেব তো আপনার 1486 সালে জন্মগ্রহণ করছে। আর ওনারা, আর বিদ্যাপতি আর চণ্ডীদাস হলো 1400 শতকের, মানে ওদের জন্ম 1300 শতক। 1300 সালে, 1300 থেকে এই টাইম গুলাতে বরুচণ্ডী দাসের সাথে, ঠিক আছে, বরুচণ্ডী দাস যেমন শ্রীকৃষ্ণ কীর্তন লেখছে, ওরা আবার এখানে বৈষ্ণব পদাবলী লেখছে। ঠিক আছে, আমরা চণ্ডীদাস সমস্যা নিয়ে আসবো সামনে। তাহলে এখন যে বিদ্যাপতি এবং চণ্ডীদাস ওরা চতুর্দশ শতকে, মানে তেরোশো সাল থেকে 1400 সালের আগ পর্যন্ত, এই টাইমটাতে তারা এই বৈষ্ণব পদাবলী গুলা লিখছে। এবং এরপরে জন্ম নিছে শ্রী চৈতন্যদেব। এখানে একটা বিষয় আছে, এই জন্য আমি জিনিসটাকে আলাদা করতেছি দুইটা বিষয়কে। আপনি বাংলা সাহিত্য পড়ার সময় এই সালগুলোকে আলাদা না করতে পারলে, সিকোয়েন্স মেনটেন না করতে পারলে বিপদে পড়ে যাবেন। তিনি দুঃখের কবি। চণ্ডীদাসকে বলা হয়তো দুঃখের কবি। আচ্ছা বলেন তো, যে দুঃখ বর্ণনার কবি কে বলেন তো? যে আমরা মধ্যযুগের দুঃখ, মানব জীবনের দুঃখ দুর্দশা বর্ণনার কবি কে? দুঃখ বর্ণনার কবি কে বলতে পারবেন? এটা আমি বলছি গতকাল, ভুলে গেছে না? মানে ওইটা হচ্ছে যে কবি কবি মুকুন্দরাম চক্রবর্তী, মানে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। ওই যে বললাম যে মুকুন্দরাম চক্রবর্তী মানুষের দুঃখ বেদনাকে সে মানে ইয়ে করতো, ঠিক আছে, দুঃখ দুঃখ বেদনাকে সে বর্ণনা করত। এবং এবং দুঃখ বর্ণনার সাথে সে কিন্তু ঢুকে যাইত না। আমরা দেখলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় এবং এই যে যে আমাদের এই যে আমি গতকাল বলছিলাম যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর সাথে আপনি পদ্মা নদীর মাঝির যে মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনি একটা মিল পাবেন, যে উনি যেমন প্রত্যেকটা চরিত্রকে, সাধারণ মানুষের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলছে, এখানেও কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তিনিও সাধারণ চরিত্রগুলোকে ফুটিয়ে তুলছে। যে তিনি আহমদ, যে দিঘিদার, যে আহমদ দিহিদার, যে কবিকে অত্যাচার করছে, তাদের জমি জমা নিয়ে গেছে, এই বিষয়গুলোকে সে ফুটিয়ে তুলছে। এবং সে অনেক সচেতন ছিল, যে সে যখন আপনার শ্রী 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 চণ্ডীমঙ্গল লেখছিল, ওখানে
ওই যে কালকেতুর যে রাজ্য, সেই রাজ্যে কোনো ডিহিদার রাখে নাই, যে এখানে কালকেতুর যে রাজ্যটা সেখানে কোনো ডিহিদার থাকবে না, কারণ সেই ডিহিদারের অত্যাচারে আইসা আপনার রঘুনাথের বাড়িতে এসে উঠছে, মানে রঘুনাথের গৃহশিক্ষক হয়েছে, আশ্রয় পাইছে এখানে। তো বিষয়টা হচ্ছে এখানেই, যে এই জন্যই বলা হচ্ছে মধ্যযুগের দুঃখ বর্ণনার কবি হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর এখানে এই যে দুঃখের কবি, কাকে দুঃখের কবি বলা হচ্ছে? চণ্ডীদাসকে। এই চণ্ডীদাসকে দুঃখের কবি বলা হচ্ছে। সত্যের কবি, বিরহের কবি। তাহলে তার মধ্যে প্রেম গড়িত একটা বিরহ ছিল, সত্যের কবি ছিল, বিরহের কবি ছিল, দুঃখের কবি ছিল তার মধ্যে। এখন বঙ্কিমচন্দ্র চণ্ডীদাসের কবিতাকে রুদ্রাক্ষ মালা বলছে, রুদ্রাক্ষ মালা। তাহলে খেয়াল করেন, ওখানে ওখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির পদগুলাকে বলেছে রাজকণ্ঠের মণিমালা। আর এখানে আরেক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চণ্ডীদাসের কবিতাকে বলছে রুদ্রাক্ষ মালা, রুদ্রাক্ষ মালা, ভালো করে বুঝবেন। এবং চণ্ডীদাস দুঃখের কবি ছিল, সত্যের কবি ছিল, বিরহের কবি ছিল। এবার দেখেন চণ্ডীদাসের পদগুলা বললেই বুঝবেন যে সে যে দুঃখের কবি ছিল। এখানে বলা হচ্ছে, এই একটু পড়িয়েন, পদগুলা খুব ইম্পর্টেন্ট। ঘরের বাহির দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়, এখানে এইটাও আছে, এখানে একটু পড়িয়েন বাকিগুলা। এই যে দেখেন, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতরে দিয়া মর্মে পশিল গো আকুল করিল মোর প্রাণ। মানে এটা হচ্ছে যে শ্যাম নাম, এখানে কৃষ্ণের কথা বলা হচ্ছে, যে কৃষ্ণের নামটা আমাকে কে শুনাইলো। এখন তার মনের মধ্যে উথাল পাতাল ঘটনা ঘটে গেছে। এটা কি বলা হয়? এটা হলো কৃষ্ণদাসের মানে এটা যদি দেখেন, এই যে বিরহের কবি, এটার মধ্যে কিন্তু বিরহ। গড় কহিনু বাহির এটা এগুলা কিন্তু বাংলা সাহিত্যের বিভিন্ন বিভিন্ন এইসব এইসব ঘটনাগুলো দিয়ে বাংলা সাহিত্যে আপনার অনেকগুলা পদ রচনা হয়েছে, মানে সরি কি বলে, গান রচনা হয়েছে। এখন এই যে ওই যে আরেকটা আছে না, এখানে আরেকটা একটু দেখেন, আমরা এখানকার পদগুলা অনেকগুলা পদ, বুঝছেন? এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এমন ফিরিত কবু দেখি নাই শুনি নাই, পরাণে পরাণ বান্দা আপনা আপনি। ঠিক আছে, এই যে মানে পরাণের সাথে পরাণ বেঁধে গেছে, মানে সে বুঝাচ্ছে যে তার যে প্রেমিকের সাথে তার পরাণের সাথে পরাণ বেঁধে গেছে, এই বিষয়গুলোকে সে আস্তে এখানে ফুটে তুলছে। মানে এখানে সোজা কথা, যেগুলো সবগুলা চণ্ডীদাসের পদ, 10-12 এই 10টা পদ আছে, একটু বারবার একটু রিডিং করে নিয়েন, যাতে যদি আসে, যদি কখনো আমাদের কপাল খারাপ থাকে তখন এগুলো আসবে। ঠিক আছে, এই যে এই ধন যৌবন বড়াই সকলেই আশার ছিন্দিয়া ফেলাইব গজ মুকুতার হার। আচ্ছা যাই হোক, এগুলো আমি পড়তেও পারতেছি না, এরকম অবস্থা। আপনারা একটু পড়ে নিন। ঠিক আছে, মানে কয়েকবার একটু দেখবেন আর। এবার হচ্ছে আমরা জ্ঞান দাস নিয়ে কথা বলি। তো দেখেন, এই যে চণ্ডীদাস, এই চণ্ডীদাসের শিষ্য ছিল জ্ঞান দাস। তো এখানে বলছে 16 শতাব্দীতে বর্ধমান জেলায় কবি জ্ঞান দাসের জন্ম। তিনি মূলত চণ্ডীদাসের কাব্যদাসের অনুসরণ করতেন, তার মানে উনি বাংলায় কাব্য লিখতেন। তাহলে